অনেকক্ষণ ধরে নন্দনকে ডেকে কোনো সাড়া পেলেন না অবিনাশবাবু। তিনি বুঝলেন নন্দন আশেপাশে নেই, নিচে কোথাও গেছে নিশ্চয়ই। হঠাৎই লোডশেডিং হয়ে গেল। আজকাল প্রায় দিনই সন্ধ্যের এই সময়টা লোডশেডিং হচ্ছে। অবশ্য বর্ষাকালে লোডশেডিং হওয়া শিবপুরে নতুন কোনো ব্যাপার নয়। তবে গত 7 দিন ধরে লোডশেডিং হলে রাত্রি 10টার আগে কারেন্ট আসছে না। অবিনাশবাবু ভাবছিলেন বাড়ির জেনারেটরটা কতদিন হয়ে গেল খারাপ পড়ে রয়েছে। এতবার মনে করিয়ে দেন, তাও এই কদিন কারোর সারাবার সময় হলো না। রঞ্জন কিছুদিন আগে ব্যবসার কাজে আসামে গিয়েছিল, এখনো ফেরেনি। তিনি ভাবছিলেন রঞ্জন বাড়িতে থাকলে এতদিনে সে ঠিক সারিয়ে নিত। বাড়ির বাকি 2 জন ছেলে আদতে কোনো কমবেরই নয়। একথা ভেবে অবিনাশবাবু নিজের মনে গজগজ করতে লাগলেন। অন্ধকারে কিছুক্ষণ এভাবে শুয়ে থেকে তিনি নন্দনের জন্য অপেক্ষা শুরু করলেন। এখন আর নিচ থেকে কোনো চেঁচামেচির আওয়াজ পাচ্ছেন না। অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ছেলে মেয়েদের নিয়ে তার চিন্তার শেষ নেই। অশান্তি আজকাল এবারের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্ধকারটা এবার অসহ্য লাগছিল অবিনাশবাবুর। লোডশেডিং হওয়ার পর অনেকক্ষণ কেটে গেছে। তিনি ভাবছিলেন নন্দন এখনো একটা বাতি দিয়ে গেল না। অবিনাশবাবুর এবার রাগ হলো নন্দনের ওপর, কিন্তু এটা ঠিক প্রভু ভৃত্যের রাগ নয়। আসলে যেদিন থেকে অবিনাশবাবু ব্যবসা থেকে নিজেকে অবসর দিয়েছিলেন, সেদিন থেকেই একটা অদ্ভুত ভার চেপে বসেছে তার মনে। আপাতভাবে মনে হতে পারে এতদিনকার কাজের চাপে, ব্যস্ততার অভ্যেস থেকে অবসর যাপন বা স্ত্রীর না থাকা সবকিছু মিলিয়ে একটা শূন্যতা হয়তো তৈরি হয়েছে তার মনে। কিন্তু অবিনাশবাবু নিজে জানেন ব্যাপারটা আসলে তা নয়। এই ভার শুধু তার মনের নয়, শরীরেরও। আজকাল বেশিক্ষণ প্র্যাকটিস করতে পারেন না, একটুতেই হাঁপিয়ে পড়েন। নিজেকে দুর্বল লাগার বোধটুকু তিনি কাউকে বলে উঠতে পারেননি। এরই সঙ্গে হয়তো বয়সের প্রভাবে অবিনাশবাবু মাঝে মধ্যেই অতীতে ডুবে যান। বলা ভালো, তার অতীত প্রায় সুযোগ পেলেই তার মনে এসে ভিড় করে। কোনোদিনই ন্যায়নীতিকে জীবনে প্রশ্রয় না দেওয়া অবিনাশবাবুকে সেই সব অতীত স্মৃতি তাড়া করে। অবিনাশবাবু টের পান একা থাকলে তিনি কিছুতেই এই ভাবনাগুলো থেকে বেরিয়ে সুস্থির হতে পারেন না। তাই প্রায় সব সময় অবিনাশবাবু নন্দনকে তার কাছে থাকতে বলেন। এমনকি ঘুরিয়ে ফিরিয়ে ওনার ঘরের মেঝেতেই একদিকে বিছানা করে নন্দনকে রাতে ঘুমিয়ে পড়তেও বলেছিলেন বেশ কয়েকবার। কিন্তু নন্দনের আবার খোলা বারান্দার হাওয়া না খেলে ঘুম হয় না। আসলে সুজাতা থাকাকালীন অবিনাশবাবুকে একা ঘুমোতে হতো না, আর নন্দন তখন পাশের অফিস ঘরে মেঝেতে বারান্দার দরজা খুলে ঘুমোত। প্রায় 30 বছরের এই অভ্যেস নন্দন এখনো কাটাতে পারেনি। কদিন ধরে এই সমস্ত অস্থির চিন্তায় অবিনাশবাবুর ঘুম উড়ে গিয়েছিল। রুদ্রাণী ঘুমের ওষুধ খেতে বলায় অবিনাশবাবু আজকাল রাতে শোয়ার আগে কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতেন। ফলে এই 2টো রাতে বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছিল সেই সময় তিনি পাশের ঘরেই ঘুমিয়েছিলেন। অথচ অত বড় বড় কাঁচ ভেঙে পড়ার আওয়াজ তিনি পাননি। আর সেদিন ঝড় ছিল বলে নন্দনও বারান্দার দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। এই সময় নন্দন বাতি নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকল। ওকে দেখেই অবিনাশবাবু গলা তুললেন। এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে ডাকছি তোকে? এতক্ষণে তোর আলো জ্বালার সময় হলো? কতবার বলেছি এই ঘরের আশেপাশেই থাকবি, আমার কথা কানে যায় না নাকি তোর? নন্দন নিঃশব্দে লণ্ঠনটাকে একপাশে নামিয়ে রেখে মোম ধরাচ্ছিল। অবিনাশবাবু এবার অধৈর্য হলেন। কি হলো? হ্যাঁ, এই উত্তর দিচ্ছিস না কেন? এবার নন্দন উত্তর দিল, আগে মেজবাবু আজকেও নেশা করে ফিরেছে একটু আগে। অন্ধকারে দেখতে না পেয়ে উঠোনেই হুমড়ি খেয়ে পড়েছিল। দাদাবাবুকে তুলে শুইয়ে দিয়ে এলাম। অবিনাশবাবু খেঁকিয়ে উঠলেন। তুই দেখতে গেলি কেন? হ্যাঁ, অত ছাড়া মদ খেয়ে ফিরলে নবাব নাকি যে ঘরে শুইয়ে দিয়ে আসতে হবে ওকে? নবাব পুত্রের 5 ফরমাস কাটার জন্য তোকে এই বাড়িতে রেখেছি আমি। নন্দন একদিকে চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। ও জানে এখন কথা বললে ওর বাবু আরো বেশি চিৎকার করবে। তার চেয়ে বাবুর বকাঝকা শেষ হলে ও রাতে খাবারের আগের ওষুধটা বের করে বাবুর হাতে ধরিয়ে দিল। ওষুধটা হাতে নিয়ে অবিনাশবাবুর রাগ খানিক কমল। নন্দন রাতের খাবার এনে দিলে অবিনাশবাবু খেতে শুরু করলেন।
খেতে খেতেই তিনি ছেলে মেয়েদের খোঁজ নিতে লাগলেন নন্দনের কাছে। নন্দনকে জিজ্ঞেস করলেন, আরে সবাই ফিরেছে? নন্দন জানালো, আগে মেজবাবু তো একটু আগেই ফিরল। তখন শুনলেন না মেজ বৌদির সঙ্গে ঝগড়া বেঁধেছিল? ছোট দাদাবাবু এখনো ফেরেন। অবিনাশবাবু তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, আর অলি? অলি ফেরেনি এখনো? নন্দন প্রথমটা হকচকিয়ে গিয়ে উত্তর দিল, দিদিমণি তো আজ সারাদিন বাড়িতেই ছিল বাবু। হঠাৎই খাওয়া থামিয়ে দুফোঁটা চোখের জল গাল বেয়ে অবিনাশবাবুর ভাতের থালায় গড়িয়ে পড়ল। অন্ধকার বলে নন্দন সেটা দেখতে পেল না, নইলে দেখতে পেত একসময় শহরের সবচেয়ে বড় জাঁদরেল ব্যবসায়ী, বেপরোয়া উদ্দাম অবিনাশ মুখার্জি বৃদ্ধ বয়সে মেয়ের অবহেলায় কষ্ট পেয়ে ভাতের থালায় চোখের জল ফেলছেন। অবিনাশবাবু ভেবেছিলেন ছেলে দুটো না হয় অমানুষ হয়েছে, কিন্তু তার মেয়ে অলি তো তার কত কাছের। অথচ আজ সেই মেয়েও সারাদিনে একবারও তার অসুস্থ বাবাকে দেখতে এলো না। অভিমানে চোখ ভিজে এলো তার। খাবারটা কোনো মতে শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন অবিনাশবাবু। নন্দনকে বললেন, আজ এই ঘরেই থেকে যা, সোফার কাছটায় মাদুর পেতে শুয়ে পড়, আর দরজাটা লাগাস না, ওটা ভেজিয়ে রাখিস। নন্দন বলল, আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমার সময় লাগবে বাবু। খেয়ে নিয়ে দৌড়গুলো সব দেখে আসি একবার, তারপরে এসে শুয়ে পড়ব। অবিনাশবাবু বললেন, হ্যাঁ সে দেখিস, ছাদের দরজায় তালা দিস মনে করে। হ্যাঁ। নন্দন মাথা নেড়ে চলে গেল। নন্দন চলে যেতেই অবিনাশবাবু মেয়ের কথা ভাবতে লাগলেন। অলির জেদ তিনি আগেও দেখেছেন, তাই বলে এতটা? নিজের বাবার চাইতেও ওই ছেলেটার গুরুত্ব এত বেশি হলো যে সারাদিন বাড়িতে থেকেও একবার অসুস্থ বাবাকে দেখতে এলো না। অবিনাশবাবু চিন্তায় পড়ে গেলেন। মেয়েকে তিনি সত্যিই অনেকটা ভালোবাসেন। শেষমেশ মেয়ের ইচ্ছেটাকে মেনে নিতে হবে না তো? মেয়ের ইচ্ছেটাকে মেনে নেওয়া মানে নিচু জাতের ছোকরাটিকে মেনে নেওয়া। একটা তীব্র আক্রোশে অবিনাশবাবুর মাথা ছেয়ে যাচ্ছিল। ওই ছেলেটার মুখ মনে পড়ে যাচ্ছে তার। কি সাহস! অবিনাশবাবুর ম্যানেজার ধ্রুবজ্যোতি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার পরিবারের কথা ভেবে ধ্রুবর ছেলেটিকে অবিনাশবাবু ওনার অফিসেই কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর সেই ছেলেই কিনা এখন তার মেয়েকে বিয়ে করতে চায়। অবিনাশবাবুর মনে হলো পাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সারা জীবন যে পাপের বোধগুলোকে তিনি গুরুত্ব দেননি, সেগুলোই এখন তাকে আর স্বস্তি দিচ্ছে না। এই পাপের কথা কাউকে বলা যায় না। অবিনাশবাবুও কাউকে বলেননি, বলার পরোয়াও করেননি। একটা অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছিল তার। ঘরের জানলাটা খোলা থাকায় হাওয়া আসছিল বলে আগে থেকেই মোমবাতি নিভিয়ে রেখেছিলেন। এখন শুধু একটাই লণ্ঠন জ্বলছিল ঘরে। অবিনাশবাবু উল্টো দিকের দেওয়ালেই এই লণ্ঠনটির বিরাট ছায়া দেখে কেঁপে উঠলেন সামান্য। তার অতীত যদি এইভাবে তার সামনে এসে কোনোদিন কৈফিয়ত চায়, তার পাপের কৈফিয়ত, কি উত্তর দেবেন তিনি জানেন না। তার মনে হচ্ছিল নন্দন এত দেরি করছে কেন। অবিনাশবাবু ভাবছিলেন রঞ্জনকে কাল একটা ফোন করবেন, সঙ্গে সেজ ছেলেকেও করবেন, অনিন্দকে কিছুদিনের জন্য ওনার কাছে চলে আসতে বলবেন। অবিনাশবাবুর মনে হচ্ছিল তার আয়ু যেন ফুরিয়ে আসছে। এভাবে তিনি আর বেশি দিন শ্বাস নিতে পারবেন না। তাই এই সময় অনিন্দকে ওনার পাশে দরকার। তিনি ভাবলেন, অনিন্দ তো একজন ডাক্তার, ওর বাবার শারীরিক অসুস্থতার ভেতরের অসুখটা সে কি টের পাবে না? এই পর্যন্ত ভেবে অবিনাশবাবু একটু নিশ্চিন্ত হলেন। তার মনে হল তার অতীতের সব কথা তিনি অনিন্দকে খুলে বলতে পারেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তাই করবেন। তিনি জানেন অনিন্দ অন্যরকম। সে পাপ পুণ্যের সরল বিচারে মানুষকে বিচার করে না, মানুষের ভেতরটাকে বোঝার বা অনুভব করার চেষ্টা করে। সে কারণেই তো সুজাতা অবিনাশবাবুর কাছে কিছু না পেয়েও সারা জীবন ওই ছেলেটিকে আঁকড়ে ধরে কাটিয়ে দিলেন। নিজের স্ত্রীর জন্য আজ প্রথমবার এতদিন বাদে চোখের জল ফেললেন তিনি। 20 বছর আগে সুজাতার গুরুত্ব অবিনাশবাবুর জীবনে ফুরিয়ে গিয়েছিল। অবশ্য তিনি মনে করার চেষ্টা করলেন
তার আগেও তার কাছে কতখানি গুরুত্ব ছিল সুজাতার। সুজাতার মৃত্যুর দিন পর্যন্ত স্ত্রী অসুস্থ জেনেও অবিনাশবাবু মিটিং করেছিলেন, দেরি করে ফিরেছিলেন। ফিরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার আগে একবার সুজাতাকে জিজ্ঞেস করেছিলেন, শরীর ঠিক আছে? অসুস্থ সুজাতা বিড়বিড় করে কি উত্তর দিয়েছিল তা শোনার আগেই পাশ ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন অবিনাশবাবু। পরদিন সকালে নিজের পাশে তিনি সুজাতাকে মৃত আবিষ্কার করেছিলেন। ঘুমের মধ্যেই চলে গিয়েছিল সুজাতা, নাকি সারা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল সে? এর উত্তর অবিনাশবাবু জানেন না। তিনি পাশ ফিরে ঘুমোচ্ছিলেন। সুজাতার মৃত্যুতেও কি খুব টলে গিয়েছিলেন অবিনাশবাবু? না, স্বাভাবিকই ছিলেন। দীর্ঘদিনের অভ্যাসে পাশাপাশি থাকা একজন মানুষ চিরতরে চলে গেলে যে ব্যথা হওয়ার কথা, সেটুকুই। না, অবিনাশবাবু দেখলেন মাথার মধ্যে অজস্র চিন্তা ভিড় করে আসছে। তিনি আর দেরি না করে উঠে বসে পাশের টেবিল থেকে ঘুমের ওষুধ বের করে খেলেন। তারপর আবার শুয়ে পড়লেন এবং একসময় ঘুমিয়েও পড়লেন।